স্ট্রং রুটস তোমাদের কাছে কঠিন, কিন্তু একটা ওল্ড সিলেবাসের একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। আবারও বলছি, স্ট্রং রুটস কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। তাহলে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। তাহলে এই আত্মজীবনীমূলক যে গল্পটা, সেই গল্পটার নাম হলো স্ট্রং রুটস। আর এই আত্মজীবনীটার নাম উইংস অফ ফায়ার। এটা কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা, যিনি ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন। আমরা গল্পের নামকরণেই বুঝতে পারবো যে স্ট্রং রুটস মানে কি। রুটস মানে আমাদের কালচারাল ভ্যালিউজ, আমাদের পারিবারিক শিক্ষা যত ভালো হবে তত আমাদের রুট স্ট্রং হবে, আমাদের আগামী প্রজন্মের সঙ্গে ব্যবহার, আচার, ভদ্রতা ইত্যাদি নির্ধারিত হবে। তাই এই অটোবায়োগ্রাফিক্যাল গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো কালামের বাড়ি কোথায়। কালামের বাড়ি হলো, আমরা জানি যে কালাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করে এবং তার বাড়ি কিন্তু রামেশ্বরমে। রামেশ্বরমটা কোথায়? একটা আইল্যান্ড টাউন। কোথায়? আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। এই আর্স্টওয়াইল মানে কিন্তু ফরমার, অর্থাৎ সেকেলে, আগেকার দিনের কথা বলা হচ্ছে। আমরা কালামের বাবা মায়ের পরিচয় পাই, প্যারেন্টসের পরিচয় পাই। একজনের নাম আশিয়াম্মা, একজনের নাম জৈনুল আবদিন। কালামের পুরো নামে আমরা তার বাবার নামটাও দেখতে পাই, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। কালামের বাবার কিন্তু হ্যাড নো ফর্মাল এডুকেশন, তার বাবার কোনো পুঁথিগত বিদ্যা ছিল না। যে জায়গাগুলো বলছি এগুলো শুনে নাও, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কারণ এই বছর তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, তোমাদের প্রশ্ন ভীষণ সোজা করবে। কালামের মা আশিয়াম্মা, তাদের মধ্যে ভীষণ ভালো একটা মিল ছিল এবং পিপল রিগার্ডেড দেম অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মানুষজন তাদেরকে আদর্শ দম্পতি বলে বিবেচনা করত। এবং কালামের মা কিন্তু তার যে বংশ পরিচয়, সে সম্ভ্রান্ত বংশ পরিচয় থেকে, তার যে লিনিয়েজ অর্থাৎ তার যে পূর্বপুরুষ, সে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার থেকে এসছে। এবং কালামের মায়ের ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স, একজন ফোরবিয়ার্স অর্থাৎ পূর্বপুরুষ, তাকে কিন্তু বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল। কারা দিয়েছে? ব্রিটিশরা দিয়েছে। কি টাইটেল দিয়েছে? বাহাদুর। আমি লক্ষ্য করবে এখানে আমি সম্পূর্ণ লাইন লিখিনি, প্রত্যেকটা জায়গার ইম্পর্টেন্ট কিছু ইনফরমেটিভ ওয়ার্ডস লিখে রেখেছি। পরীক্ষার আগে এই টেকনিকটাকে তোমরা নিনজা টেকনিক বলতে পারো। যাই পড়বে, আগে কি পুরো টেক্সটটা পড়েছো, পুরো টেক্সটটা পড়বার পরে কিছু ইম্পর্টেন্ট লাইনস পড়েছো। পরীক্ষার আগে ওই ইম্পর্টেন্ট লাইনস গুলো কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ডসে ট্রান্সফর্ম হবে। ঠিক আছে? যেমন আমি যদি বাহাদুর দেখি, এর রেলেভেন্ট সমস্ত জায়গাগুলো কিন্তু আমার মনে পড়ে যাবে। আমি বারবার করে বলছি, তুমি কিচ্ছু ভুলবে না। তুমি যদি কোনো একটা ইনফরমেশন কোনোদিন শুনে থাকো, ব্রেন সেটাকে স্টোর করে রাখে সঠিক জায়গায়। যখনই প্রশ্নটা তোমার চোখের সামনে আসবে, ইট উইল স্টার্ট হ্যামারিং, তোমার মাথায় হ্যামারিং করবে, উত্তর সঠিকটাই তোমার কিন্তু মন সাবকনসিয়াসলি অ্যান্সার দিয়ে দেবে। ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষার আগে মনে হতে পারে যে আমি সব হয়তো ভুলে যাচ্ছি, এমন কিছু না। যাই হোক, তো কালামের বাবা মায়ের পরিচয় আমরা পেলাম। তো তার যথেষ্ট ভালোবাসার মধ্যে দিয়ে তারা দিন কাটায়। এবং কালামের যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু আমরা দেখো 19th সেঞ্চুরি শুধু আমি লিখেছি। এই মিডল অফ 19th সেঞ্চুরি মানে আমি বুঝতে পারছি ওই কালামস হাউসের ডেসক্রিপশন দেবে। সেটা ওই মস্ক স্ট্রিটে অবস্থিত, আর ওটা মিডল অফ 19th সেঞ্চুরিতে, তাই না? এবং সেটা কিন্তু ব্রিক অ্যান্ড লাইমস্টোন দিয়ে তৈরি, তাই তো? এবং আমরা দেখতে পাই যে কালামের মায়ের সঙ্গেই কিন্তু ওই কিচেন ফ্লোরে বসেই, আমি দেখো একটা ইনফরমেশন লিখেছি কিচেন ফ্লোর, তাই আমি বুঝতে পেরে গেছি এখানে কোন প্রাসঙ্গিকতাকে টেনে নিয়ে এসছে। কিচেন ফ্লোরেই কিন্তু খেত, মেঝে বসে মায়ের সঙ্গে কলা পাতা পেতে দিত, তার মধ্যে বিভিন্ন রকম খাবার ছিল, রাইস, অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকেল, তাই তো? তারপরে কি বলো, ভ্যারাইটি অফ শার্প কোকোনাট চাটনি আর ডালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এই জায়গাগুলো খেয়াল রাখবে। তো কালাম খাওয়ার দাওয়া করতো এবং কালাম কিন্তু অবাক হতো যে কালামের ছোটবেলা থেকেই রুটসটা স্ট্রং কেন। ওর পরিবার স্ট্রংলি বিলিভ করতো তোমার ক্যাপাসিটির ঊর্ধ্বে তুমি হেল্প করো। কালাম দেখতো যে ফার মোর আউটসাইডার্স
অনেক বেশি বাইরের লোকেরা এট উইথ আস, আমাদের সঙ্গে খাচ্ছে। মানে আমাদের পুরো পরিবারের সদস্য যদি একসঙ্গে পুট টুগেদার করা হয়, একত্রিত করা হয়, এত লোক কিন্তু হয় না। তাই সবাই কালামের বাড়িতে, মানে ওদের পরিবারের লোকজনটাই এমন উদার। কারণ কালামের বাবা আমরা জানি যে ফর্মাল এডুকেশন না থাকা সত্ত্বেও তার কিন্তু একটা ইন্যাট উইজডম ছিল, অন্তর্নিহিত জ্ঞান ছিল, আর কি ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কালামের বাবা অত্যন্ত জেনারাস ছিলেন, অর্থাৎ উদার ছিলেন। যে কালামের যে চাইল্ডহুড সেটা কিন্তু সিকিউর ছিল ম্যাটেরিয়ালি, জিনিসপত্রের দিক থেকে, অ্যান্ড ইকুয়ালি ইমোশনালি। অর্থাৎ কারণ ওর বাবা মায়ের মধ্যে কখনো কনফ্লিক্ট, ঝগড়া, বাগবিতণ্ডা, বাচ্চাদের সামনে ঝগড়া করা, অশান্তি করা, এটা করতেন না, বা হতোও না বটে। কারণ তাদেরকে আইডিয়াল কাপল বলা হয়, আর আমাদেরকে ঝগড়ুটে কাপল বলা হয়। প্রত্যেক কথায় আমরা ঝগড়া করি, কিন্তু কালামের বাবা মা, তাদের পুঁথিগত বিদ্যা নেই, তোমাদের মতন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তাদের কাছে নেই বা থাকবে না, তবুও তারা কিন্তু আইডিয়াল, লুক অ্যাট দ্যাট ম্যাটার, এন্ড ভেরি সেন্সিটিভ জায়গাটা। এবং কালামের বাবা কিন্তু অত্যন্ত হিসেবি ছিল। হি ওয়াজ ভেরি অস্টেয়ার। অস্টেয়ার মানে কি বললাম? হিসেবি, ইকোনমিক্যাল। তিনি অত্যন্ত হিসেব করেই কিন্তু খরচ করতেন, তাই না? আর কালামের যে এরিয়াটা, সেই এরিয়ায় প্রিডমিনেন্টলি মুসলিমরাই থাকতেন, মানে মুসলিমদের প্রাধান্য বেশি ছিল। তা বলে কি হিন্দুরা ছিল না? অবভিয়াসলি ছিল। হিন্দুরাও ছিল, কিন্তু অ্যামিকেবলি ছিল। যে ওখানে যেমন একটা মসজিদ ছিল, ওখানে তেমন একটা রামেশ্বরম টেম্পল ছিল। এরপর দেখো আমি একটা ছোট্ট ওয়ার্ড লিখেছি, রামেশ্বরম। কারণ কালামের বাড়ি থেকে ওই রামেশ্বরম মন্দিরটা কত মিনিটের হাঁটা পথ? মাত্র 10 মিনিট ওয়াক ফ্রম কালামস হাউস। আমি বলেছি যে কালাম কিন্তু তার প্রিয় বন্ধু রামানন্দ শাস্ত্রী, যার ইনফরমেশন এই টেক্সটে দেওয়া নেই, কালাম কিন্তু ওই কালামের বন্ধুর জন্য প্রতিদিন ওই রামেশ্বরম মন্দিরের বাইরে তিনি দাঁড়িয়ে থাকতেন। আর তিনি বলতেন, দেয়ার ওয়াজ সামথিং ইন দ্য রিদমেটিক চ্যান্টিং কল্ড ওম। ওই ওম মন্ত্র উচ্চারণের মধ্যে কিছু একটা আছে যেটা আমাকে ডাকে, হুইচ অ্যাট্রাক্ট মি আ লট, যেটা আমাকে অত্যন্ত আকৃষ্ট করতো। এবং কালাম ছোটবেলা থেকে এটা শিখেছে যে রিলিজিয়াস ডিফারেন্স বলে কিছু হয় না, তাই না? প্রত্যেকে আমরা সবার আগে মানুষ। এই কালামের ওই এলাকাটাই, অর্থাৎ রামেশ্বরম বা আইল্যান্ড টাউন অফ মাদ্রাস স্টেট, তামিল ফ্যামিলি, ওই এলাকাটাই প্রত্যেকে অত্যন্ত রিলিজিয়াসলি অ্যামিকেবল ভাবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে বসবাস করে। কালামের বাবা কালামকে প্রতিদিন মসজিদে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স। সন্ধ্যাকালীন দেখবে মুসলমান ভাই বোনেদের মধ্যে এটা খুব আছে, তারা কিন্তু মসজিদে যায় এবং প্রপার ওয়েতে তারা ঈশ্বর বা উপরওয়ালার কাছে নিজেকে সমর্পণ করে। আমাদের মতো নয়, এইভাবে আসলাম, চললাম, বস ভালো থাকবেন, এরকম। ভগবানকে এরকম নয়, ওরা প্রপার ওয়েতে উইথ প্রপার ডিগনিটি তারা কিন্তু করে, মানে সম্মানটুকু বা শ্রদ্ধা ভক্তি করে। কালাম কিন্তু ওই বয়সে কোনো অ্যারাবিক প্রেয়ার্স এর মানে বুঝতো না, কিন্তু তবুও ওর মাথায় এটা ঢুকে গেছে দ্যাট দে রিচড গড, যে ওই মন্ত্র পাঠ করলে ওর বাবা মা বলেছে যে তুমি ঈশ্বর পাবে বা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবে। আরো একটা রিলিজিয়াস বা কমিউনাল হারমোনি, অর্থাৎ সাম্প্রদায়িক ঐক্যের একটা আমরা দৃশ্যপট দেখতে পাবো। কি সেটা? কালামের বাবা যেই ওই সময় আমরা যেরকম বলি না হুজুর বা ইত্যাদি ইত্যাদি, সেই তিনি একজন ছিলেন রিলিজিয়াস, একজন লিডার বলতে পারো, মুসলিম ধর্মাবলম্বী। তার কাছে বহু মানুষরা জল পরা নিতে আসতো। পিপল কেম অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উইথ বোলস অফ ওয়াটার। তার কাছে আসতেন, দে ওয়েটেড ফর হিম আনটিল হি কেম আউট, যতক্ষণ না সে বাইরে বেরিয়ে আসেন। ডিপ হিজ ফিঙ্গার টিপ, তার আঙুলের অগ্রভাগটা ডুবিয়ে দেয় কোথায়? ওই জলের মধ্যে, and say a prayer। এইভাবে he would sanctify the water, এভাবে সে ওই জলটাকে মন্ত্রপুত করে বা পবিত্র করে। ওই জল পড়া খেয়ে অনেক পঙ্গু ও সুস্থ হয়ে যায়, কারণ এই জলটা বেসিক্যালি নেওয়া হয় ইনভ্যালিডসদের জন্য, অর্থাৎ পঙ্গুদের জন্য। এবং পঙ্গুরা সুস্থ হয়ে কালামের বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে আসে। কালামের বাবা বলে, আমি কিছু না, ধন্যবাদ যদি দিতে হয়, থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, পরম কৃপাময় সেই ভগবানকে ধন্যবাদ জানাও। তাই ছোটবেলা থেকেই কালাম এটা শিখলো যে ক্রেডিট সব সময় নিজের নেওয়া যাবে না। তোমরা ভালো রেজাল্ট করেছো এর মানে
তুমিও পরিশ্রম করেছো, আমি জাস্ট একজন গো বিটুইন, তোমার প্রচেষ্টা, তোমার এন্ডেভার আর তোমার সদিচ্ছা এর মাঝে আর ঈশ্বর এর মাঝে আমি জাস্ট একটা গো বিটুইন হয়েছি, মানে মধ্যস্থতা করেছি, আর কিছুই না। বুঝতে পেরেছো? আর কালামের বাবার প্রিয় বন্ধু পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, রামানন্দ শাস্ত্রীর বাবা, তিনি ওই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। এবং তারা কিন্তু বোথ ইন ডিফারেন্ট রিলিজিয়ন, একজন হিন্দু প্রধান, একজন মুসলিম প্রধান। তাতে কি হয়েছে, দে টকড অ্যাবাউট রিলিজিয়াস ম্যাটার্স। কারণ তারা ধর্ম নিয়ে আলোচনা করতে বলেছি। যারা ছোট মাছ তারা মারামারি করে বেশি, যারা বড় মাছ তারা খুব একটা মারামারি করে না। অর্থাৎ আমরা ছোট জলের মাছ, তো আমরা দেখবে এখানে মারামারি করছি, তুই হিন্দু আমি মুসলিম, এই একটা বিশাল ব্যাপার, একটা বিশাল না হিন্দু জয় হনুমান এর ব্যাপার না। যারা প্রকৃত ধর্মাবলম্বী মানুষ তারা যেমন নিজের মাকে সম্মান করে, অন্যের মাকেও সম্মান করতে পারে। আমি যেমন নিজের ধর্মকে সম্মান করি, তার মানে আমি অন্য ধর্মকেও সম্মান করব। প্রত্যেককে ইকুয়ালি, হিন্দুদেরকেও এই কাজ করতে হবে, মুসলিমদেরকেও তাই করতে হবে। রিসেন্টলি মুম্বাইতে গণেশ যে পুজো হয়েছিল, সেখানে আমি দেখেছি বিভিন্ন ভিডিওসে, সেখানে টুপি পরা মুসলিমরা এসে গণেশ পুজো করছে, ইভেন তারা গণেশ উৎসবে তারা কিন্তু ঢোল বাজাচ্ছে, আনন্দ করছে। সো ফেস্টিভ্যাল মানে কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক ঐক্য। ভগবান বানানোর সময় এই বাদ বিতণ্ডা করেনি বা বিচার করেনি যে তুমি হিন্দু তুমি মুসলমান, কেন করেনি? ওই পিকে সিনেমার মতন ধাপ্পা কিধার হ্যায়, স্ট্যাম্পটা কোথায়, কে বলেছে এটা? আমরা, আমাদের সোসাইটি মেড আস, দ্য সোসাইটি ইনজেক্টেড that believe that you are a Hindu to protect yourselves, to protect your community, তোমার সম্প্রদায়কে প্রোটেক্ট করবার জন্য, টু মেক আ গ্রুপ অর নাথিং এলস, একটা গ্রুপ তৈরি করবার জন্য, একটা ঝুন্ড তৈরি করবার জন্যই কিন্তু এটা হয়েছে। বুঝতে পেরেছো? তাই কালামের বাবা বলেছে, তো কালাম বলে তাহলে বাবা তুমি যখন এত কিছু বলছো তো why do we pray, আমরা প্রার্থনা করি কেন? তাই দেখো এখানে আমি দেখো বেশ কিছু ছোট ছোট ইনফরমেশন, যখন আমরা প্রার্থনা করি আমরা আমাদের বডিটাকে ট্রান্সেন্ড করি এবং বিকাম আ পার্ট অফ আওয়ার কসমোস। কারণ আমরা প্রার্থনার সময় আমাদের মনে নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, অর্থ, কাস্ট অ্যান্ড ক্রিড, মানে কোনো কিছুর ভেদাভেদ থাকে না। এই ওয়ার্ড গুলো খেয়াল করবে। এবং কালাম বলেছে, দেখ বাবা আমাদের জীবনে প্রবলেম আসে, আমরা জানি আমাদের মধ্যে ঈশ্বর বিরাজমান, যখন প্রবলেম আসে তখন আমরা ভুলে যাই যে আমাদের ভেতরে একজন আছে, আমাদের পরমতম বন্ধু। কারণ আর প্রবলেম আসলে কখনো ভয় পাবি না, কারণ মনে রাখবি আমাদের জীবনে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যখনই বিপদ আসে অপরচুনিটি দেয় আমার মনের ভেতরে ঢুকে দেখতে যে আমার ভেতরে, মনের ভেতরে কি চলছে, কেন এই প্রবলেমটা এসছে, ওয়াই দিস ইনসিডেন্ট টুক প্লেস, কেন এই ঘটনাটা ঘটলো, তাই না? তাই যখনই প্রবলেম আসবে, আমাদের তো হিউম্যান রিয়াকশন, যখনই আমাদের জীবনে প্রবলেম আসবে আমরা তখন কি করি, কোন কোম্পানির খোঁজ করি, তাই না? আর যখনই আমাদের জীবনে ডিফিকাল্ট সময় আসে, যেই সময়টা কোনো প্রগ্রেস বোঝে না, যেটাকে আমরা বলি ইম্পাস, এই যখন আমাদের জীবনে আসে তখনই আমরা কাউকে খুঁজি যে কিনা আমাদেরকে একটা পথ খুঁজে দেবে। আর কালামের বাবার একটা ভালো গুণ ছিল, তিনি কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টকে তিনি সিম্পল ডাউন টু আর্টে ট্রান্সলেট করে সুন্দর করে করে বুঝিয়ে দিতে পারতেন। তাই তিনি ওই মানুষের মধ্যে একটু ফেমাস হচ্ছিলেন। এই হচ্ছে কালামের বাবার কথা। কালামের বাবা কিন্তু বলতেন যে আমরা প্রার্থনা, যে বহু লোক আমার কাছে আসে, আমি কিন্তু তাদের জন্য কিছু করি না, তাদের প্রচেষ্টা, দেয়ার এন্ডেভার এবং ভগবানের আশীর্বাদ, এই কানেকশনটা আমি তৈরি করে দিই। আই এম জাস্ট আ গো বিটুইন দেম। এখন সুন্দর করে বলা হয়েছে, আই এম বাট আ গো বিটুইন ইন দ্য এফার্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস। এটা মনে রাখবে, প্রপিশিয়েট মানে প্রশমিত করা, শান্ত করা। কালামের বাবা ভোর কটায় উঠতেন? 4টের সময় উঠতেন। উঠেই তিনি প্রথমে কি করতেন? নামাজ পড়তেন। তারপরে তিনি কত মাইল হাঁটতে যেতেন? 4 মাইল। কোথায় যেতেন? কোকোনাট গ্রোভে। প্রায় অ্যাবাউট আ ডজন কোকোনাট নিয়ে তিনি বাড়ি ফিরতেন। দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট। এবং কতদিন তিনি এই রুটিনটা মেনটেন করেছিলেন? টিল হিজ লেট 60s। ও বন্ধু, টিল হিজ লেট 60s, তিনি তার বয়সের 60 পরেও তিনি সেম রুটিনে। তাহলে এখানেও কিন্তু ছোট থেকে সে শিখেছে যে রুটিন বানালেই চলবে না, রুটিনটা মেইনটেইন করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। রুটিনটা মেইনটেইন করতে হবে। আজকে রুটিন বানালাম, কালকে আবার রুটিন চেঞ্জ হয়ে যাবে, পরশু আবার রুটিন চেঞ্জ হয়ে যাবে।
এবং কালামের বাবা সেই মতে কিন্তু এডুকেটেড নয়, দ্যাট মিনস নট ফর্মালি এডুকেটেড, কিন্তু কালামের বাবা কাছ থেকে কালাম এই ফান্ডামেন্টাল ট্রুথসটা নেবার চেষ্টা করেছিল অ্যান্ড ট্রাই টু এমিউলেট, চেষ্টা করেছিল তার যে ওয়ার্ল্ড ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেইখানে বাবার এই ফান্ডামেন্টাল ট্রুথস গুলোকে, বাবার এই বেসিক নলেজ গুলোকে ইমপ্লিমেন্ট করে। এবং তিনি মেনে নিয়েছেন যে এই পৃথিবীতে একটা সর্বশক্তিমান শক্তি রয়েছে, সে হলো ঈশ্বর। ঈশ্বর বিনা পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়। তাহলে এখানে এমন কোনো এমসিকিউ নেই যে আমি বাদ দিয়েছি, জাস্ট এইটুকুনি মন দিয়ে করো, তাহলে কিছু লাগবে না, পরীক্ষা ভীষণ ভালো হবে। কারণ ফোর্থ সেম আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ মনে রাখতে হবে, সেখানে তোমাদের কিন্তু খুব ভাগ্যবান তোমরা বা ভাগ্যবতী আমি বলবো, তোমাদের 3 কোশ্চেন্স দিয়েছে, সেখান থেকে মাত্র 3টে কোশ্চেন পরীক্ষায় তোমরা লিখে যাই, তাহলে গল্প থেকে ব্রড কোশ্চেনের কোনো চাপ আমাদের নাই। আমাদের তো একটাই লিখতে হবে, যা দেবে আমরা পারবো। কিন্তু এসে কিউ তোমাদের পরিমাপ একটু বড়, 2 নাম্বার লিখতে তোমরা 11-এ লিখেছো, একা লেখা আমাদেরকে শিখতেই হবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের সিলেবাস আমি 1.5 মাসে কমপ্লিট করব, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস আমার লাগবে সিলেবাস কমপ্লিট আমি করব। যারা রেগুলার ক্লাসেস করতে পারবে, অনলাইন স্টুডেন্টরা জাস্ট 2টো ক্লাস রেগুলার করবে, তোমরা এখানে বসবে, দেখবে অটোমেটিক্যালি তুমি একা লেখা শিখে যাচ্ছ, কিচ্ছু নেই, ক্লাসটা মন দিয়ে করতে হবে।